21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় এবার সর্বোচ্চ আদালতেও খালাস পেলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ৪৯ আসামির সবাই। তারা কেউই আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত ছিলেন না। হাইকোর্টের রায় বহাল রেখে তাদের সবাইকে নির্দোষ ঘোষণা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হয় ২৪ জন, আহত প্রায় ৩০০। ওই ঘটনার ২ মামলায় বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন সাজা দেয়। গত বছর ডিসেম্বরে সবাইকে খালাস দিয়ে মামলা পুনঃতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ সব আসামিকে খালাস দেন। মামলা পুনঃতদন্তে হাইকোর্টের আদেশও বাতিল করা হয়েছে। নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, জঙ্গি নেতা মুফতি হান্নানকে দীর্ঘ সময় আটকে রেখে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির কেবল স্বীকারোক্তির ভিত্তিতে সব আসামিকে দণ্ডিত করা সঠিক হয়নি। একই ম্যাজিস্ট্রেট একদিনে 3টা কনফেশন রেকর্ড করেছেন, যা প্রতিটা কনফেশন 36 পৃষ্ঠা। আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয়। এখন যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয়, আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন। আপিল করতে না পারলেও তারেক রহমান সহ কয়েকজন আসামি খালাস পেয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমান নির্দোষ ছিলেন, এই রায়ে তা প্রমাণ হয়েছে। আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হারানো আস্থা পুনরুদ্ধারই নির্বাচন কমিশনের প্রথম কাজ, কেননা কেউ কাউকে আস্থায় নিতে পারছে না, এমন মন্তব্য করেছেন কমিশনার আনারুল ইসলাম সরকার। এদিকে নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে সংবাদকর্মীরা। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ইসির সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়ে উঠে আসে এসব বিষয়। নির্বাচন ভবনে ইসিবিটের সাংবাদিকদের সংগঠন আরিফিডির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। তবে সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালা নিয়ে খুশি নন সাংবাদিকরা। তাদের আশঙ্কা, নতুন নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে, তাই পুনর্বিবেচনার দাবি তাদের। কোনো ক্রমেই গোপন কক্ষে ছবি তোলা যাবে না, আমরা আপনাদের সাথে একমত। তবে যদি নির্বাচনে অনিয়ম হয়, গোপন কক্ষে একজনের বেশি একাধিক ব্যক্তি থাকেন, তাহলে আমরা মনে করি সেই জায়গায় এই বিধিবিধানটা থাকা উচিত না। সাংবাদিকদের মতামত নিয়ে কমিশন বৈঠকে আলোচনা হবে বলে আশ্বস্ত করে ইসি। ভোট আপনিও ট্রান্সপারেন্ট চান, আমিও ট্রান্সপারেন্ট চাই। কাজে একটি ট্রান্সপারেন্ট ভোটের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এই কভারেজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে কথা বলছি এবং আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের সাথে স্বল্প সময়ের ভিতরে অনেক কথাই বলবো। নির্বাচন কমিশন মনে করে তাদের প্রথম কাজ আস্থার সংকট দূর করা। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা আশা করে ইসি। আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই, আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। এই যে আপনাদের উপস্থাপন, এই উপস্থাপনের জন্যই আপনাদেরকে সবাই ভয় পায়। এই যে একটা যাবেন আমাদের ভোট কক্ষে ঢুকবেন, হয়তো একটু দেখবেন ওইটাকে আপনারা ফোকাস করে দিবেন, সারা দুনিয়া জানবে যে আমাদের ভোটটা এরকম হয়েছে। শতভাগ স্বচ্ছ নির্বাচন চাইলে খোলা জায়গায় কেন্দ্র করতে হয়, যা সম্ভব নয় মন্তব্য ইসি বেগম তাহমিদার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আলাদা থাকছে।
চবিতে সংঘর্ষের মামলায় প্রকৃত দোষীদের আসামি না করার অভিযোগ, অস্ত্র লুটের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ডাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে ক্যাম্পাসে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ক্যাম্পাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে ইশতেহার, লিফলেট বিতরণ করছেন তারা। আবাসিক হলগুলোর রুমে রুমে গিয়েও ভোট চাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারের আর 3 দিন বাকি, এর মধ্যেই ভোটারদের মন জয় করার লক্ষ্যে প্রচারণার মাত্রাও বাড়িয়েছেন প্রার্থীরা। এর আগে বুধবার নির্বাচনী পরিবেশ নিয়ে চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে ছাত্রদল। আহ্বান জানায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের। আর ছাত্র শিবির জানায় কোনো ষড়যন্ত্রে এই নির্বাচন রুখে দেয়া যাবে না। ভোট সুষ্ঠু করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচনী কর্মকর্তা। ডাকসু নির্বাচনের প্রচারণা চলবে আগামী রোববার পর্যন্ত, ভোট গ্রহণ মঙ্গলবার। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, প্রার্থীরা তো ক্যাম্পাসে শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছে, তো প্রার্থী এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন নির্বাচন ঘিরে? জমজমাট পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বলা চলে পুরো নির্বাচনী আমেজ চলে এসেছে। শিক্ষার্থীরাও খুবই আনন্দিত, তারা 9 তারিখে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। আর সেই সঙ্গে প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি যেটি বলছেন, সবচেয়ে বেশি এই নির্বাচনে আশঙ্কার বিষয় সাইবার বুলিং। তাদের প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে এবং খুবই অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় মন্তব্য করা হচ্ছে তাদের প্রার্থীদেরকে নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী। আবার গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ বৈষম্য বিরোধীদের যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের প্রার্থীরাও একই ধরনের অভিযোগ করছেন। তারা বলছেন তাদের প্রার্থীদেরকে নিয়ে বর্ণবাদমূলক মন্তব্য করা হচ্ছে, নানাভাবে তাদেরকে ব্যাশিং করা হচ্ছে, নানাভাবে তাদের নামে ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী সাদিক ক্যাম্প, তিনিও একই অভিযোগ করছেন যে তাদের প্রার্থীদেরকেও নানাভাবে ব্যাশিং করা হচ্ছে, তাদের প্রার্থীদের বিরুদ্ধেও নানা ধরনের গুজব অপপ্রচার ছড়ানো হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে বলে তারাও অভিযোগ দিচ্ছেন। এবং তারাও বলছেন যে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন যে যারা ছাত্র সংগঠনের মনোনীত প্রার্থী, অর্থাৎ ছাত্র সংগঠনের যে প্যানেলগুলো রয়েছে, সেই প্যানেলগুলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু এই যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে তেমন কোনো গুরুত্ব দিচ্ছেন না। আমরা সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা যখনই কোনো অভিযোগ পাচ্ছেন তখনই তারা ব্যবস্থা নিচ্ছেন। সেই সঙ্গে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে শেষ করতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তার সকল ব্যবস্থাই নেওয়া হচ্ছে। নির্বাচনের দিন একদম যাতে সুষ্ঠুভাবে ভোট হয় সেজন্য বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। আর যখন সকল প্রার্থী বলছেন যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, তখন এটি বলা যায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না বলে দাবি করছে কর্তৃপক্ষ। ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করে ভোট চাইছেন তারা। সেই সাথে শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। আগামী 11 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে ভোটার প্রায় 12,000। নির্বাচনে ভিপি পদে লড়ছেন 10 জন আর জিএস পদে প্রার্থী 9 জন সহ মোট 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল, চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।
এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদে 17টি আবাসিক হলে 764টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে প্রার্থীরা। যাচাই শেষে আগামী 10 সেপ্টেম্বর প্রার্থী তালিকা ঘোষণা প্রকাশ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কমিশন। এবং প্যানেলগুলো সক্রিয়ভাবে কাজ করছে। বিভিন্ন ডেট কিন্তু পেছাতে আছে। তো আজকে যেহেতু মনোনয়ন আমরা জমা দিতে পারলাম, তো আমরা আশাবাদী আসলে 25 তারিখেও নির্বাচন হবে ইনশাআল্লাহ। আচরণবিধিতে, নীতিমালাতে যে প্রক্রিয়া রয়েছে, যে বলে দেওয়া আছে কিভাবে ফর্মগুলো জমা দিতে হবে, ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র থাকতে হবে, এগুলো সব বলে দেওয়া আছে। তো আজকে আমরা ফর্ম জমা নেওয়া শুরু করছি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন নির্বাচন ঘিরে? দেখুন, রাকসু নিয়ে যে সংকট সংশয় ছিল, সেই সংশয়টা কেটে গেছে অনেকটাই বলা চলে। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে দুটি ছাত্র সংগঠনের মধ্যে মুখোমুখি একটা অবস্থান ছিল, সেখানে একে অপরের সাথে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি পর্যন্ত হয়ে গেছিল। ঠিক সেই উত্তপ্ত পরিস্থিতি পরবর্তীতে এখন কিন্তু সেই শঙ্কা কাটিয়ে এখন বলা যেতে পারে যে একটি নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে 3 দফা সময় বৃদ্ধি করা হয়েছে, মনোনয়নপত্র গ্রহণের যে তারিখটি সেটি 3 দফা পরিবর্তন করা হয়েছে। একইভাবে রাকসু নির্বাচনের তারিখও কিন্তু 3 দফা পরিবর্তন করা হয়েছে। এর সর্বপ্রথম 15 সেপ্টেম্বর ছিল, এরপরে 28 সেপ্টেম্বর এবং এর তৃতীয় ধাপে যেটি তারিখ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ 25 সেপ্টেম্বর সেটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে গতকালকে মনোনয়নপত্র উত্তোলনের শেষ তারিখ ছিল, আজ থেকে শুরু হয়েছে দাখিলের। এবং মনোনয়নপত্র দাখিলের সাথে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ডোপ টেস্টের যে রিপোর্ট, সেইটি কিন্তু গুরুত্বপূর্ণ। এর ফলে যারা মনোনয়নপত্র আগেই সংগ্রহ করেছিলেন তারা টেস্ট করেছেন এবং তারা টেস্টের রিপোর্টটি দ্রুত পেয়েছেন, যার ফলে আজকে কিন্তু তারাই সাবমিট করতে পেরেছেন যারা ডোপ টেস্টের রিপোর্টটি পেয়েছেন। এছাড়া যারা পাননি তারা পর্যায়ক্রমে এই সার্টিফিকেটটি সংগ্রহ করার পরেই মনোনয়নপত্র তারা দাখিল করবেন এবং তাদের জন্য সময় রয়েছে 7 সেপ্টেম্বর পর্যন্ত। তো নির্বাচন কমিশন যেটি বলছিল যে চূড়ান্ত তালিকা এই 700 এখন পর্যন্ত 23টি পদের বিপরীতে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে 479টি এবং এই যে মনোনয়নপত্র যারা উত্তোলন করেছেন জমাদানের পর এটি যাচাই বাছাই প্রক্রিয়া রয়েছে এবং যাচাই বাছাই প্রক্রিয়ার শেষে অর্থাৎ এখানে 14 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এরপর থেকেই যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন। ঠিক আনুষ্ঠানিকতার আগেই কিন্তু আমরা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত প্রার্থীরা তাদের মতো করে অনানুষ্ঠানিক যে প্রচারণা বা তাদের যে বিভিন্ন প্যানেল রয়েছে সেই বিভিন্ন প্যানেলে আলাপ আলোচনা, তাদের যে সমর্থকরা রয়েছে তাদের নিয়ে যে নির্বাচনী প্রক্রিয়ার যে কৌশল, সেগুলো কিন্তু তারা এখনো পর্যন্ত করছেন। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনে বহিরাগতদের প্রবেশ থেকে শুরু করে প্রার্থী এবং ভোটার প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তারা কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত আশা করছেন 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এই ছিল রাকসু নির্বাচন থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। এদিকে চাকসুর খসড়া ভোটার তালিকায় উঠেছে সহকারী প্রক্টর, কর্তব্যরত শিক্ষকের নাম। এছাড়াও ছাত্র হলের তালিকায় দেখা গেছে ছাত্রীদের নাম। খসড়া ভোটার তালিকায় দেখা গেছে এসব অসঙ্গতি। নির্বাচন কমিশনার জানান, চূড়ান্ত তালিকায় এসব ত্রুটি সংশোধন করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় মঙ্গলবার। তালিকায় দেখা যায় বেশ কিছু অসঙ্গতি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের 2 শিক্ষক নুরুল হামিদ ও রন্টু দাসও আছেন খসড়া তালিকায়। শহীদ ফরাদ হলে ছাত্রদের ভোটার তালিকায় আছে পরিসংখ্যান বিভাগের 5 ছাত্রীর নাম। কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা আমিও দেখেছি, তো এটা ওদের পূর্ণ বিবেচনা করা উচিত। এটা আশা করি প্রশাসন বা যারা দায়িত্বে আছে ওরা জিনিসটা দেখছে। খসড়া তালিকা অনুযায়ী চাকসুতে ভোটার 25,866 জন। নির্বাচন কমিশনার জানান, চূড়ান্ত তালিকায় অসঙ্গতি দূর করা হবে। প্রপার ছাত্রত্বরা থাকে তাহলে তাদেরগুলো বাদ যাবে, আবার অনেক ক্ষেত্রে ইনক্লুড হয় নাই। আমরা এখানে এই সংযোজন বিয়োজনে আছি। এটি বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্রে যাদেরকে সদস্য বা ভোটার হওয়ার যোগ্যতা নির্ধারণ করেছে, আমরা অ্যাকর্ডিংলি সেটা করব।
গঠনতন্ত্রেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। যে কোনো অসঙ্গতি দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের অংশীজনের সাথে মিটিং করি, অনেকগুলো মিটিং করে শিক্ষার্থীদের থেকে প্রস্তাবনা নিয়ে, ব্যক্তিগত প্রস্তাবনা এবং তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা নীতিমালা করব। আমরা নীতিমালা গত সিন্ডিকেটে সেটি অনুমোদন হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর, ভোট হবে 12 অক্টোবর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ মামলায় প্রকৃত দোষীদের আসামি করা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এছাড়া নিরাপত্তা দপ্তর থেকে দেশীয় ধারালো অস্ত্র লুটের ঘটনায়ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। প্রশাসন বলছে এসব অস্ত্র উদ্ধারে প্রয়োজনে অভিযান চালানো হবে। আর মামলায় নিরপরাধ কাউকে আসামি করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশীয় এসব অস্ত্র আধিপত্য বিস্তারের জন্য ব্যবহার করত নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন গ্রুপ। 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর বিভিন্ন হল থেকে 160টি রামদা জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা রাখা হয় নিরাপত্তা দপ্তরে। রোববারের সংঘর্ষের সময় মুখোশধারী ব্যক্তিরা 130টি রামদা লুট করে, যার সামান্যই উদ্ধার করা গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ওনারা ছাত্রদের পায়ে পড়েছেন, প্রভিসি অ্যাডমিন স্যার শিক্ষার্থীদের অনুরোধ করেছেন, তোমরা প্লিজ এটা করবে না, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা ভালো দেখাবে না। রামদা লুট হওয়ায় নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা। তাদের ধারণা ছোটখাটো কারণেও এসব ব্যবহার করতে পারে কোনো পক্ষ। তারা আত্মরক্ষার্থে নিছে, কারণ তাদেরকে কোপানো হচ্ছে। আপনারা দেখছেন এত বড় লাঠিতে মাথার মধ্যে রামদা বেঁধে দূরের থেকে কোপ মারা হচ্ছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের করা মামলার আসামি নিয়েও। যুবলীগ ছাত্রলীগ নেতাদের আসামি করা হলেও ঘটনার সাথে যুক্ত দারোয়ানের নাম নেই সে তালিকায়। মূল ঘটনা বা কি হয়েছিল, কারা জড়িত ছিল সেই বিষয়টা জানতে পারবো, কিন্তু শুরুতেই যখন তাকে বাদ দেওয়া হয়েছে সেই জায়গায় তো আমাদের একটা প্রশ্ন তৈরি হইতে পারে। কিন্তু যারা একদম মূল ফোকাসে, যারা মিডিয়া যাদেরকে দেখছি, আমরা যাদেরকে সামনাসামনি দেখছি, যাদেরকে আমাদের মাঠে দেখছি, তাদের বিরুদ্ধে পর্যন্ত মামলা করা হয়নি। যারা অপরাধী তাদেরই আসামি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া 48 ঘন্টার মধ্যে লুট করা ধারালো অস্ত্র জমা দিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বারবার চেয়েছি যাতে করে কোনো নিরপরাধ মানুষ মামলার অন্তর্ভুক্ত না হয়, সেজন্য ব্যক্তির বয়স উল্লেখ করা হয়েছে, কোনভাবে সে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত হয়েছে, সেরকম কতগুলো প্রমাণ থাকা সাপেক্ষে মামলার আসামি করা হয়েছে। অস্ত্র জমা দেওয়ার বিজ্ঞপ্তিতে কোনো কাজ হবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষার্থীরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারে 5 জন দগ্ধ হয়েছেন। ভোরে এ দুর্ঘটনায় দগ্ধ হন গৃহকর্তা মানব চৌধুরী, তার স্ত্রী বাছা চৌধুরী এবং 3 সন্তান তিন্নি, মুন্নি ও মৌরি। তাদের জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মানবের 70, বাছার 45, তিন্নির 22, মুন্নির 28 ও মৌরির শরীরের 36% পুড়ে গেছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। প্রয়োজনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে। স্বজনরা জানান, সোনারগাঁওয়ের কাঁচপুর বেসিক এলাকায় পরিবার নিয়ে থাকেন দগ্ধ মানব। ভোরে রান্নার জন্য চুলা জ্বালালে বিস্ফোরণ হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের যে চুলা আছে এখানে হয়তো রাইজার তারা কি বন্ধ করে নাই বা এটা কি লুট ছিল, যে কোনোভাবে গ্যাস সিলিন্ডার হতে গ্যাস নির্গত হয়ে রুমের ভিতরে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়। যখনই এটা চুলা ধরাতে গেছে সঙ্গে সঙ্গে এটা বিস্ফোরণ ঘটছে এবং পাশাপাশি 5 জন দগ্ধ হয়েছে। গাজীপুরের চান্দনায় কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান। কয়েক কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ দোকান টিনশেড হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। তবে কাছে পুকুর ও পানির রিজার্ভার থাকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে চান্দনা চৌরাস্তায় শাপলা মেনশনের পেছনে কাঁচাবাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান ব্যবসায়ীরা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকান ও স্থাপনায়। শুরুতে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন তারা, ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। পরে পাশের পুকুর ও একটি ভবন থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কাজ চলে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এখানে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রায় 8-10টা মার্কেট আছে। যদি আগুন ছড়ায় যায় তাহলে বিশাল বড় হয়ে যেত।
2-3 হাজার দোকান পুড়ে গেত। এখানে এতগুলো দোকান আছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে আমরা চারদিক থেকে আগুনটাকে ঘিরে ফেলেছি। পাশে আমরা একটা পুকুর পেয়েছি, আমরা অনুপম মার্কেটের নিচে আমরা পানি রিজার্ভার পেয়েছি। আগুনে মুদি দোকান, সবজি বাজার সহ শতাধিক দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের। পোলার সেলের হোলসেল দোকান সব শেষ, কোনো কিছুই নেই। তো মাসের প্রথম বেচা কিনে আমি মাল আইনা ঘর গোডাউন সব ভরে রাখছি, ঠিক আছে। পরে আর কি আমরা ফোন দিছে, আমি আইসি আয় আমার কিছুই বাইর করতে পারি না, দোকানের কাছেই যেতে পারি না। আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে বলছে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রী সেজে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার নারায়ণপুর পূর্ব বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, রাতে যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে অটোরিকশা চালক শাওন কাজীকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের মা রোকসানা বেগম। অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে রমনা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের নেতৃত্বে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাত 11টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার দায়ে রাতে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত বিল্লালকে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু বলেন, কাউন্টারের সামনে ধূমপান করছিলেন দুজন ব্যক্তি। তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। এর কিছুক্ষণ পর রামদা চাপাতি নিয়ে পরিবহনটির কাউন্টার ও তার পাশে থাকা মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আলী হাসান পলাশ তালুকদার ও তার গাড়ি চালক সহ অন্তত 10 জন আহত হন। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। এই ঘটনার পরও বিভিন্ন গন্তব্যে সোহাগ পরিবহনের বাস নির্ধারিত সময়েই ছেড়েছে। আক্রমণ চালায় আমাদের সোহাগ পরিবহন কাউন্টারে এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় 10-12 জনকে তারা কোপায়ে ইনজুর্ড করে এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল। শ্রমিকদের দাবি মেনে নেয় নীলফামারীর উত্তরা ইপিজেডের 23টি কারখানা চালু হয়েছে। শ্রমিক আন্দোলন এবং সংঘর্ষে হতাহতের ঘটনায় 2 দিন বন্ধ ছিল ইপিজেডের ওই কারখানাগুলো। বুধবার সন্ধ্যায় দুপক্ষের বৈঠকের পর কারখানা চালুর সিদ্ধান্ত আসে। তবে এভারগ্রিন কারখানাটি খুলবে শনিবার। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে ইপিজেডের 24টি কারখানার সব কার্যক্রম বন্ধ রাখে বেবজা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে উত্তর ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক শ্রমিক নিহত হন। এই ঘটনায় 5 জন গুলিবিদ্ধ সহ আহত হন আরও অন্তত 20 জন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময় শেষ হওয়ার 2 মাস পরও খুলনার ময়ূর নদের উপর গল্লামারী সেতুর নির্মাণ কাজ মাত্র 13% শেষ হয়েছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল এ বছরের 1 এপ্রিল। নির্মাণে ধীরগতির কারণে নগরীর প্রবেশ পথে প্রতিদিনই যানজটের কারণে ভোগান্তিতে পথচারীরা। কর্তৃপক্ষ বলছে দ্রুতগতিতে কাজ চলছে, শিগগিরই শেষ হবে কাজ। খুলনার লাখো বাসিন্দার দুর্ভোগের অপর নাম নগরীর প্রবেশদ্বার গল্লামারী সেতু। খুলনা চুকনগর সাতক্ষীরা মহাসড়কের ময়ূর নদের উপর 4 লেনের সেতু নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের অক্টোবরে। চলতি বছর 1 এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত দৃশ্যমান মাত্র 13%। সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, অস্থায়ী কাঁচা বাজার ও স্থাপনা এবং সেতুর 2 পাশে ফেন্সিং ডিভাইডারের কারণে সড়কের অনেকটা সরু হয়ে গেছে। ফলে প্রতিদিনই সৃষ্টি হয় তীব্র যানজট। 1 ঘন্টা লেগে যায় যে যানজটে যখন পড়ে যায়। স্কুল কলেজ বিভিন্ন চাকরিজীবী যারা তারা সময় মতো অফিসে পৌঁছাতে পারে। যাতে ব্রিজটা তাড়াতাড়ি কাজ শেষ করে এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। খুলনা ঢোকার এই একটাই ব্রিজ, এইখানে জনসাধারণের প্রচণ্ড দুর্ভোগ। যত দ্রুত সম্ভব সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। না হলে সবাইকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা খুলনাবাসী আমাদের প্রাণের দাবি দ্রুতভাবে গল্লামারী ব্রিজ নতুন করে মানুষের কষ্ট যাতে দূর করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সড়ক ও জনপদ বিভাগের দাবি, বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, তবে এখন দ্রুত কাজ চলছে। আগস্টের মধ্যেই 4 লেনের সেতুর 2টি লেন নির্মাণ শেষ হবে।
মাটিটা যখন রাস্তা হবে, মাটিটা ধরে রাখার জন্য কিছু এক্সট্রা স্থাপনা তৈরি করতে হবে। সেই স্থাপনার জন্য কিছু টাকার প্রয়োজন, সেই বিষয়টাও সেটেল হয়েছিল না। সব কিছু মিলে এই জিনিসটা কিছুদিন দেরি হয়েছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো আগস্ট মাসের মধ্যে আমরা একটা ব্রিজ ইনশাল্লাহ দেখতে পাবো। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 60,66 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনবল সংকট সহ নানা কারণে ধুঁকছে সিলেট ও নীলফামারীর কুষ্ঠ হাসপাতাল। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও নষ্ট হয়ে গেছে। এ কারণে জরুরি পরীক্ষা নিরীক্ষা এবং অস্ত্রোপচারও বন্ধ। চিকিৎসা নিতে না পেরে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। সিলেটের 4 জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন রোগী এই হাসপাতালে আসেন কুষ্ঠরোগের চিকিৎসা নিতে। কিন্তু অভিজ্ঞ চিকিৎসক না থাকায় পর্যাপ্ত সেবা মিলছে না অভিযোগ তাদের। সেই সাথে বহু বছরেও হাসপাতালের অবকাঠামোর কোনো উন্নতি এবং নতুন সরঞ্জাম যুক্ত না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা। চিকিৎসা করছি, করার পরে শেষ মুহূর্তে এখানে আমি একটু সুবিধা মনে করি এখানে আমি চিকিৎসা নিতেছি। সাপোর্টিং আরও যে জিনিসগুলো লাগে, অক্সিজেন বা অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন বা অনেক জিনিস লাগে। একটা ওটি চালিত করতে তো আপনি বুঝেন অনেক জিনিস লাগে, তো এইখানে এরকম কোনো সাপোর্ট নাই। উত্তরাঞ্চলের কুষ্ঠরোগীদের ভরসা নীলফামারীর 20 শয্যার হাসপাতালটি। 42 জন চিকিৎসক কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও মাত্র 8 জনকে দিয়ে চলছে কার্যক্রম। এর পাশাপাশি যোগ হয়েছে দালালদের দৌরাত্ম্য। চুলকানির জন্য চিকিৎসার জন্য আসছিলাম, তো অনেকে বলতেছে যে ভাই এখানকার চেয়ে আরও ভালো ডাক্তার আছে, ওখানে ভালো মেডিসিন পাওয়া যায়। 19 থেকে 20 মাস ধরে এরকম চলতেছে, রোগীর সঙ্গে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলছে, দালাল চক্র ব্যবসা করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিকভাবে আমরা আমাদের যেই হায়ার অথরিটি তাদের সাথে কথা বলি এবং কথা বলে যেটা আমরা আসলে সিদ্ধান্ত নেই, অন্য ডক্টর যারা রয়েছেন তাদের সাথে বসে এটাকে আসলে সমাধান করা যায় কিনা। হাসপাতালের যন্ত্রপাতি অকেজো থাকায় করা যাচ্ছে না অস্ত্রোপচারও, জানান চিকিৎসকরা। ওটির যে জিনিসপত্রগুলো দরকার বা ওটিটা সুন্দরভাবে সাজানো, এই জিনিসগুলোও আমরা আসলে ঠিকভাবে করতে পারছি না আমাদের কিন্তু তারপরও যে ছোটোখাটো অপারেশনগুলো এটা কিন্তু আমরা চলমান রয়েছে। এই দুটি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে প্রথমবারের মতো বেসরকারি ক্রেডিট ব্যুরো গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও তথ্য প্রবাহ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক 22টি আবেদনকারীর মধ্যে 13টিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করে এবং সেখান থেকে 5টি প্রতিষ্ঠানকে লেটার অব ইন্টেন্ট দিয়েছে। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ক্রেডিট ইনফো বিডি ক্রেডিট ব্যুরো, ট্রান্স ইউনিয়ন ক্রেডিট ব্যুরো, বিকাশ ক্রেডিট ব্যুরো, সিটি ক্রেডিট ব্যুরো, ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো। অনুমোদিত কিছু কোম্পানি ইউরোপ, আমেরিকা ও সৌদি আরবের প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে। এই ব্যুরোগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ঋণ গ্রহীতাদের তথ্য বিশ্লেষণ করে ক্রেডিট স্ট্যান্ডার্ড তৈরি করবে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের জন্য নাগরিকত্ব আইন শিথিল করেছে ভারত। সেই সাথে 10 বছর বাড়ানো হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় আবেদনের সময়। এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে থাকেন, তবে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে এই সময়সীমা 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল। 2019 সালে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর ধর্মীয় সংখ্যালঘুরা যদি নিজ দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেন, তবে তাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সহজ হবে। তবে মুসলিম সম্প্রদায়কে এর বাইরে রাখায় ভারত জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।